আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ এর আরেকটি আলোচনায়। মাঝখানে আমরা বেশ কিছু দিনের মতো আমরা বিরতি নিয়েছিলাম আমাদের ঈদ এবং বিভিন্ন আম, ব্যক্তিগত কারণেই আমরা আমাদের হয়তো এই বিরতিটা হয়ে গেছে। তো যেহেতু আমাদের ঈদের পরে এটাই আমাদের প্রথম শো, তো সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি একটু দেরিতে হলেও। আশা করি আপনারা সবাই অত্যন্ত আনন্দের সাথে আপনাদের ঈদ উদযাপন করেছেন। তো আমি যথারীতি আমি সাফায়াত আপনাদের সাথে আছি। আমার সাথে আছেন আমাদের দুজন নিয়মিত আলোচক, জনাব ইমতিয়াজ মির্জা এবং জনাব রাশেদ। মির্জা ভাই, রাশেদ ভাই, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আসলে বাংলাদেশে গত মোটামুটি দুই তিন দিন ধরে আর কি আমার মনে হচ্ছে যে বেশ মানে আলোচনায় আছে। যদিও এই বিষয়টাকে আমি মানে ইস্যুই মনে করি না। আমার কাছে এটা নন ইস্যু। বিশেষ করে আমি যদি আমাদের আমরা আমাদের ওয়েস্টে থাকার আহ পশ্চিমা দেশে বাস করার অভিজ্ঞতার আলোকে যদি আমি জিনিসটাকে দেখতে চাই, এটাকে আমার কাছে মনে হয় যে এটা একটা নন ইস্যুকে জোর করে ইস্যু বানানোর একটা পায়তারা বা প্রচেষ্টা। সেই ইস্যুটা হচ্ছে গিয়ে কয়েকদিন আগে একটা নাটক হয়েছিল বাংলাদেশের সম্ভবত নাটকটার নাম বোধহয় রূপান্তর, যে নাটকটা ওয়ালটন গ্রুপ কর্তৃক স্পন্সর করা হয়। এবং এটাতে হচ্ছে গিয়ে মূলত যেটা দেখানো হয়েছে যে ট্রান্সজেন্ডার ইস্যুটাকে হাইলাইট করা হয়েছে। তো এটা নিয়ে আমাদের পক্ষে বিপক্ষে নানা ধরনের কথাবার্তা যেটা হয়। এবং এই মানে সহজ ভাবে বলতে গেলে যে এই বাংলাদেশের বর্তমানে অনলাইন আলোচনার একটা বড় জায়গা এখন এই ইস্যুটার দখলে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। মির্জা ভাই, আপনি যদি শুরু করতে চান। হ্যাঁ, থ্যাংক ইউ সাফায়াত। তো আমি আম, পাঁচটা বেসিক পয়েন্ট নিয়ে প্রথমেই আলাপ করতে চাই। সেটা হলো যে ট্রান্সজেন্ডার হিজড়া, তারপর তৃতীয় লিঙ্গ এইজদের সবার রাইট, বেসিক অধিকার, নাগরিক অধিকার আমরা সাপোর্ট করি। ট্রান্সজেন্ডারদের উপরে হওয়া যে কোনো রাষ্ট্রীয় মতদে ফলস ফ্ল্যাগ হামলা হওয়ার যেসব ক্রাইটেরিয়া আমরা দেখতেছি, আমরা মানে প্রেডিক্ট করতেছি যে এই ইস্যুটাকে এইভাবে প্রভাব করা হইতেছে যে সিরিয়াস একটা মানে কিছু হওয়ার আমরা আশঙ্কা করতেছি। এই ধরনের হামলা বা মৌলবাদী হামলা আমরা ডিনাউন্স করি আগে থেকেই। একজন অ্যাডাল্ট মানুষ তাদের আহ, লিঙ্গ পরিবর্তন করবে কি করবে না, এটা তার উপর ডিসিশনের উপর নির্ভর করে। এটা আমার মত, আমাদের মতামত আমি ধরে নিতে পারি। আর পশ্চিমে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সাইডলাইন করার জন্য ট্রান্সজেন্ডার ইস্যুটাকে প্রায় মানে এইসব নন ইস্যু, কালচারাল ওয়ার ইস্যু। কারণ এই ইস্যুগুলোতে কনজারভেটিভ এবং প্রোগ্রেসিভরা অলওয়েজ ফাইট করবে এবং দে উইল নেভার কাম ইন টু টার্মস। এটা পশ্চিমের কথা বলতেছি। তো বাংলাদেশেও এই একই রকম ইস্যু যে নন ইস্যুগুলোকে সামনে আনা হয় এবং খুব ন্যাক্কারজনক ভাবে। আমার কাছে এই টোটাল ইস্যুটার মধ্যে যে বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাগে, যে গত কয়দিন ধরে দেখতেছি এক ভদ্রলোক ওয়ালটনে কাজ করেন এরকম একজন ব্যক্তিকে টার্গেট করে বারবার পোস্ট দিচ্ছেন, বলছেন যে এই লোককে কেন চাকরি দেওয়া হয়েছে, ব্লা ব্লা অল দ্যাট ক্র্যাপ। আপনি, আপনার পুরো অধিকার আছে একটা জিনিস সাপোর্ট করার বা না করার। হ্যাঁ, ইস্যু আর একটা মানুষের ব্যক্তি জীবনের রুটি রুজি, এটা রুটি রুজি হলো তার অধিকার। হ্যাঁ, আপনি একজনের পড়ালেখার অধিকার, একটা মানুষের স্বাভাবিকভাবে চলার অধিকার, একটা মানুষের কাজ করার অধিকার, এইটাতে হাত দেওয়ার রাইট আসলে কারো নাই। আমি ট্রান্সজেন্ডার সাপোর্ট করতেও পারি, আমি তাদেরকে নাও সাপোর্ট করতে পারি। আমি অনেক সাপোর্ট করতে পারি, করে তাদের সাথে মিছিলে যেতে পারি, আমি প্রাইড মানতে যেতে পারি, অথবা আমি তাদেরকে অ্যাবসলুটলি কোনো সাপোর্ট করতে পারি না। সেই ক্ষেত্রে এমন হইতে পারে আমার বাচ্চার স্কুলে প্রাইড মান্থ নিয়ে পড়াতে যাচ্ছে, আমি গিয়ে হয়তো বলতে পারি যে আমি এটার সাথে এগ্রি করি না। এটা আমার আমার ব্যাপার, কিন্তু আমি গিয়ে কোনো সময় বলতে পারবো না যে যে ট্রান্সজেন্ডার মানুষকে বা এলজিবিটি কিউ কমিউনিটি কাউকে কেন চাকরি দেওয়া হয়েছে, তার যোগ্যতা আছে, সে সেই জন্য সে চাকরি পেয়েছে। এই যে মানুষের হকে হাত দেওয়া, মানুষের অধিকারে হাত দেওয়া, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। ইউ হ্যাভ অ্যাবসলুটলি অল দ্য রাইটস। আপনার যেমন অধিকার আছে একটা জিনিস পছন্দ অপছন্দ করার। আমি সামান্য পছন্দ অপছন্দর কথা বলতেছি, যে আপনার অধিকার আছে একজনের জীবনযাত্রার একটা সার্টেন অ্যাসপেক্ট আপনার পছন্দ হয় না, আপনি সেটা অপছন্দ করেন। আহ, কোনো সমস্যা নাই, আপনি সেটার বিরুদ্ধে মানববন্ধন করতে চান করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা মানুষের ইনকামে তো হাত দিতে পারেন না, আপনি গিয়ে তো বলতে পারেন না যে তাকে কেন চাকরি দিচ্ছে।
এটা এটা তো একটা বিরাট জঘন্য রকমের প্রেসিডেন্স। এই প্রেসিডেন্স যদি চলতে থাকে, তে বিভিন্ন সময় বিভিন্ন ভয়াবহ লেভেলের অযৌক্তিক প্রেসিডেন্ট এসে চলে আসবে, ঠিক না? যেমন বাংলাদেশে সরকারি চাকরি করতে গেলে কারো 14 গোষ্ঠীর মধ্যে যদি কোনো বাটি চালান দিয়ে যদি কোনো বিএনপি ঘষা কিছু পাওয়া যায়, তাকে কোনোভাবে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয় না। তো এটা তো ডিসক্রিমিনেশন, রাইট? তো এই সেম জিনিসই তো হচ্ছে। আপনি তো একটা মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কারণে, যে আমি ওই একটা বিখ্যাত কথা আছে না, যে আমি তোমার সাথে সম্পূর্ণ দ্বিমত হতে পারি, সেটার জন্য আমি সারাদিন তোমার সাথে তর্ক করতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষা করার জন্য দরকার হলে আমি জীবন দিব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি পুরাপুরি তার এই এলজিবিটি কিউ কমিউনিটির বিরুদ্ধের মানুষ হইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে তো জোর করে কেউ মতামত চেঞ্জ করতে পারবে না, ঠিক না? আপনি এটা করেন, আপনার যদি মনে হয় আপনার মিটিং মিছিল করা লাগবে, আপনার যদি মনে হয় এটার বিরুদ্ধে, আপনি যদি মনে করেন যে এটা এক ধরনের অসুস্থতা, আপনি এ ব্যাপারে পড়ালেখা করেন, করে জনসচেতনতা তৈরি করার চেষ্টা করেন, স্কুলে স্কুলে যান, বাচ্চাদেরকে বুঝান, সমস্যা তো কিছু নেই, এটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি তো বলতে পারেন না যে ওই ওই ভদ্রলোককে বা ওই ভদ্রমহিলাকে ওই জায়গায় কেন চাকরি দেওয়া হয়েছে, উনি এলজিবিটি কিউ কমিউনিটি। আমি এই একটা টপিক নিয়েই বললাম, আমার কাছে এই জিনিসটা প্রচন্ড রকমের অস্বস্তি লাগছে। মানুষের অধিকারে হাত দেওয়া যাবে। আচ্ছা, এখানে আমি তাহলে একটু আমার নিজের কিছু পয়েন্ট আমি এখানে উত্থাপন করতে চাই। সেম বাথরুম, হ্যাঁ, যে পুরুষ এবং মহিলারা একই বাথরুম ব্যবহার করবে কি করবে না, রিপ্রোডাকশন রাইট, হ্যাঁ, যে কি প্রো লাইফ প্রো চয়েস, এই জাতীয় আলোচনা নিয়ে সবসময় ব্যস্ত করে রাখা হবে অন্যান্য জিনিসগুলো থেকে। এখন ধরেন বর্তমানে যে মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন ইস্যুতে যে তাদেরকে কোন দেশকে ফরেন মানে মিলিটারি এইড দেওয়া হবে কি হবে না, কন্ডেম করা হবে কি হবে না, জাতিসংঘে কাদের পক্ষে ভোট দেওয়া হবে কি হবে না, এই সমস্ত ইস্যু থেকে কিন্তু দেখেন যখনই এগুলো নিয়ে এই ইলেকশন সাইকেলে যখনই এগুলো নিয়ে আলোচনা উঠানোর চেষ্টা হয়, সাথে সাথে পুরো জিনিসটাকে ঘুরায় দেওয়া হয় এই সমস্ত নন ইস্যু নিয়ে। হ্যাঁ, এই এই ধরনের ধরেন জেন্ডার ইস্যুস গুলা, তারপরে এই যে কমন মানে বাথরুম কি, কে কোন বাথরুম ব্যবহার করবে, এই জাতীয় মানে খুবই মানে তুচ্ছ। এখন এটা গেল একটা জিনিস। নাম্বার টু, আমি গত কয়েকদিনের বিভিন্ন অনলাইন আলোচনায় পক্ষ বিপক্ষ তাদের বিভিন্ন বক্তব্য শুনে আমার কাছে একটা জিনিস মনে হলো যে খুব ইন্টারেস্টিং একটা সাইড, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে আমি দেখলাম যে অনেক জায়গাতে এই যে ট্রান্সজেন্ডার যারা বা এই পুরো কমিউনিটিটাকে মার্জিনালাইজড বা দুর্বল হিসেবে, ভিকটিম হিসেবে পোট্রে করা হয়। সবসময় ভিকটিম হিসেবেই তাদেরকে যারা তাদের পক্ষে কথা বলছেন তাদেরকে একটা ভিকটিম বা উইকার সাইড হিসেবে তাদেরকে তাদের পক্ষে কথা বলছেন, যে হ্যাঁ উই আর ট্রাইং টু গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, যে তাদের পক্ষে কথা বলার কেউ নাই, এই জন্য আমরা তাদেরকে ডিফেন্ড করছি। কিন্তু আপনি দেখেন ওয়েস্টে কিন্তু এই সম্পূর্ণ ব্যাপারটা আলাদা। ওয়েস্টে কিন্তু তাদের পিছনে বিলিয়ন ডলারের কর্পোরেট ইন্টারেস্ট আছে। কিভাবে? এই যে ট্রান্সজেন্ডারদের পিছনে কিন্তু তাহলে কিন্তু সব শেষ না, তাকে কন্টিনিউয়াস যতদিন সে বেঁচে থাকবে এবং যতদিন সে তার ওই অ্যাসিউমড জেন্ডার নিয়ে থাকবে, তাকে কন্টিনিউয়াস কিন্তু হরমোন তাকে তাকে বডিতে নিতে হবে। কারণ তার বডি তো ওইভাবে তৈরি না, তার ওই অ্যাসিউম জেন্ডারের জন্য তো তার বডি ন্যাচারালি তৈরি না। তাকে ওই বডিটাকে ওইভাবে তার ওই অ্যাসিউম জেন্ডারে মানে মেনটেন করার জন্য তাকে কন্টিনিউয়াস কিন্তু হরমোন নিতে হচ্ছে। এবং এই হরমোনের জন্য মানে আজকে ওয়েস্টে বিলিয়ন ডলারের বা ধরেন এই যে ট্রানজিশন, এই যে সার্জারি গুলা, মানে মেডিকেল ওয়ার্ল্ড সাইডেও কিন্তু এগুলো টোটাল সবকিছু মিলায় বিলিয়ন ডলারের কর্পোরেট ইন্টারেস্ট এটার সাথে জড়িত। এবং এই জন্য দেখবেন আজকে আপনি এই কর্পোরেট ইন্টারেস্ট গুলা যতগুলো জায়গাতে তাদের রিচ আছে, সবগুলো জায়গাতে কিন্তু তাদের একটা খুব স্ট্রং একটা পয়েন্ট থাকে। আপনি আজকে নেটফ্লিক্সে যান, অ্যামাজন প্রাইমে যান, হুলুতে যান, অ্যাপল, মানে যতগুলো ধরেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, আপনি যখন টিভি সিরিয়াল গুলো আপনি দেখার চেষ্টা করেন, আপনি দেখবেন খুব কমন একটা ট্রেন্ড, একটা চোথার মতো হয়ে গেছে যে তাদেরকে কিছু বক্স টিক করতে হবে। হ্যাঁ, এই জাতীয় একটা ক্যারেক্টার, একটা দুইটা ক্যারেক্টার তাদেরকে রাখতেই হবে। এবং জিনিসটাকে এমন ভাবে দেখানো হচ্ছে যে অ্যাজ ইফ তারা টোটাল পপুলেশনের বা টোটাল অডিয়েন্সের একটা বেশ বড় পার্সেন্টেজ। আসলে তো তা না। এখন দেখা যায় একটা ট্রান্সজেন্ডার যদি সে ক্ষমতাবানদের আশেপাশে ঘুরতে থাকে, হয়তো পারে তার কিছু পাওয়ার আছে, ডিপেন্ডস অন দ্যাট। কিন্তু নর্মালি হলো যে আর বাংলাদেশের মানুষ হলো উন্মত্ত পশুর মতো। যদি তোমার এই ধরনের কোনো কিছু দেখে যে একটা আদার মানে একটা মানে এই হয়, তাহলে ঘৃণা করে তারা একটা মব লিঞ্চিং এর মাধ্যমে একটা মানুষকে মারে। এবং এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের দেশে এই ধরনের ঘটনা ঘটে প্রায়।
তো সেগুলি তো আমরা চাই না যে মানে হোক। তো এই কারণেই তাদের মানে বেসিক রাইট, দেখো একটা ব্যাপার হচ্ছে একটা মানুষ তার রাইট থাকবে, এটার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের মানে কোনো দ্বিমত থাকা উচিত না, কনজারভেটিভ হোক, ধার্মিক হোক, আলট্রা ধার্মিক হোক, মানে পৃথিবীর যত ধর্মীয় টেক্সট নিয়ে আসুক, কেউ আমাকে এটা বুঝাতে পারবে না যে এই লোকটার তার খাওয়ার অধিকার, তার তার অন্নের অধিকার, তার তার বেসিক চিকিৎসার অধিকার, যেসব অধিকার একটা মানুষ আমি ভোগ করতেছি, হি শুড হ্যাভ দ্য সেম রাইটস একজন বাংলাদেশী নাগরিক হিসেবে এটা পাওয়া। এটার ব্যাপারে আহ, কোনো ধরনের আমার মনে হয় কোনো দ্বিমত, তর্ক বিতর্কের কোনো অবকাশ আমি দেখি না। এবং ওইটা দেওয়ার মানে কাজটাই আমাদের কাজ, আমাদের আমাদের মানে এই তর্কের মানে উদ্দেশ্যই এটা যে তারা যাতে সেই বেসিক রাইটটা পায়। এবং বাংলাদেশে আসলে আম, মানে সবলই দুর্বল, আর দুর্বল তো তার কোনো অস্তিত্ব নেই, যে কারণে কিন্তু হিন্দুরা দলিত মানে ইসেরা অনেক আরো খারাপ অবস্থার মধ্যে থাকে, কারণ এরা তো এমনিতেই বাংলাদেশের মুসলমানদের রাইট নেই। যার একটা গরিব মুসলমান, তার জমি যদি ধরো কেউ আওয়ামী লীগের দখল করে, তার কি কোনো রাইটস আছে? নাই। আর সেখানে যদি মনে করো যে একটা হিন্দু গরিব হিন্দু হয়, তার অবস্থা চিন্তাই করো, তার তো হাঁচি দিলেই উড়ে যাবে। বুঝতে পারছো তো? এটা হলো ব্যাপার। অ্যাটলিস্ট বা একটা হ্যাঁ, আমি অ্যাটলিস্ট যেটা না না বলতেছি, অ্যাটলিস্ট এই সেই হিন্দু সম্প্রদায়ের সেই মানুষটা অ্যাটলিস্ট বলতে পারবো, আচ্ছা আমি হিন্দু দেখে আমার জমি দখল করে নিল, আহ, মুসলমানটা তো সেটা বলতেও পারো মুসলমানের না। সেই অধিকার সেটা নাই। ওইটাই বলতেছি যে এই যে জঙ্গলের রাজত্বে তুমি রাইট নিয়ে আর কি করবা? আহ, তো স্যানিটি রাখার জন্য আমরা এগুলি বলি, আসলে তো জঙ্গলের রাজত্ব। তো যাই হোক, এটা একটা বলতেছিলাম যে বাংলাদেশে মানে দুর্বল, এটা আমাদের মানে সবসময় সবকালে বলতেই হবে যে তাদের রাইটস তাদের দিতে হোক। আর সেকেন্ড একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, তুমি বারবার বলতেছিলে, এটা মিস করছি, সেটা হলো যে আম, এই যে নেটফ্লিক্স এইসবের মধ্যে প্রতিটা চরিত্রের মধ্যে এগুলি দেখানো, এবং দা মানে জোর করে যে গিলায় খাওয়াই দিবে এভরি আদার ক্যারেক্টার তোমার হয়, যে এরকম এক্স্যাক্টলি। এলজিবিটিকিউ ক্যারেক্টার অথবা, সো ওয়াই ইউ আর পুশিং ইট অন? তোমার এটা যদি ন্যাচারালি হয়, তাহলে অ্যাবনর্মালি কেন তুমি এটা পুশ করতেছো? যদি জনসংখ্যা একটা পোর্শন, এখানে তো মানে দিস রাইটস মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, কেউ তাদের বিবাহ করার অধিকার আছে, তাদের মোটামুটি সব অধিকার আছে, কেউ তাদের বদার করতেছে না কোনোদিন তাদের কোনো কিছু। এখন দেখা যাচ্ছে তারা মাইনরিটি হয়ে মেজরিটির উপরে তারা চাপাই দিতেছে। আমি একটু একটু ফ্রিঞ্জ একটা বিষয় নিয়ে বলি যে আমার জানি কেন এটা কোনো প্রমাণ নাই, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে যে যে আমরা তো একটা বেশ বেশ সারা জাগানো ইন্ডিয়া বয়কট একটা মুভমেন্টের ভিতরে আছি, রাইট? আমার কিছুদিন ধরে মনে হইতেছে যে একটা একটা ইসলামিক গ্রুপ, রাইট, যারা বাংলাদেশটা মোটামুটি শেষ হয়ে গেল কোনো সময় আহ এগুলি নিয়ে কথা বলে না, যে দেশে কোনো ইলেকশন হয় না, না, এটা নিয়ে তারা কথা বলে না। দেশে ইকোনমি শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো মানুষের কোনো রকম কোনো রাইটস নাই বাংলাদেশে। বাংলাদেশের ইয়ে 142টা দেশের মধ্যে বাংলাদেশের জুডিশিয়ালি 138 নাম্বার হয়েছে। এইটা নিয়েও তাদের কোনো কথা নেই, কিন্তু তারা কয়দিন ধরে বিভিন্ন ধরনের এইসব ইস্যু ধরে ধরে বিভিন্ন ধরনের বয়কট সামনে নিয়ে আসতেছে। কেমন জানি একটা যে ইন্ডিয়া বয়কটটা যে মানুষ যে ইনভলভ হচ্ছে, রাইট, এইটাকে কেমন জানি একটা হালকা করে দেওয়ার একটা ইয়ে আসতেছে, কি জানি বলে, একটা টেন্ডেন্সি আসতেছে। এবং আরেক ধরনের লোককে দেখতেছি, তারা যে এই অতিরিক্ত সংস্কৃতি মনা লোকজন, যেগুলি বাংলাদেশের বেসিক্যালি সবচেয়ে বড় হিপোক্রেট বাংলাদেশের, এদের থেকে আওয়ামী লীগের লোকজনও ভালো, তারা ভাব নেয় না। তাদের মধ্যে দেখতেছি যে আর কি কি বয়কট করব করে এক ধরনের মজা শুরু করছে তারা, রাইট। আমার কাছে জিনিসটাকে না, এর কোনো প্রমাণ নাই, কিন্তু কেমন কনস্পিরেসি থিওরির গন্ধ পাই। রাইট, আমি কিন্তু রাশেদ ভাইয়ের সাথে আমি এই জায়গাটা, কারণ ধরেন আমরা গত অনেকদিন ধরে যে যে ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন বাংলাদেশে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইয়ে করার, এবং এটা কিন্তু অনেকে মুখে অস্বীকার করলেও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা সরকারের যারা টপ লেভেলের লোকজন, তাদের কথাবার্তাতেই আমরা হ্যাঁ, ইন্ডিকেশনটা পাই যে এটার কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে। ছোট না বড় কোন স্কেলে সেটা আমি জানি না, বাট ইম্প্যাক্ট হচ্ছে। এখন এইটার বিপরীতে আজকে যখন আপনি এরকম একটা নন ইস্যুকে ইস্যু বানায় দিয়ে আপনি বলছেন ওকে বয়কট ওয়ালটন, ওয়ালটন কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট। হ্যাঁ, তো এখন কিন্তু বয়কট ওয়ালটন বলার পরে, এবং দেন এই যে রাশেদ ভাই যেই গ্রুপটার কথা বললেন যে তারা এখন ভাই তাহলে এটাও বয়কট করবো, ওটাও বাংলাদেশি প্রোডাক্ট ওয়ালটন ওটাও বয়কট করবো, তাহলে কি না খেয়ে থাকবো না, মানে আমি কি ব্যবহার করবো? হ্যাঁ, এই ধরনের কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করে ও কনফিউশন আমাদের ক্রিয়েট করা ওদের কাজ। হ্যাঁ, বড় ইস্যুটাকে বড় অ্যাক্টিভিজমটাকে কিন্তু ওদের হালকা করে খারিজ করে। দেওয়ার
একটা বা খারিজ করে দেওয়ার কিন্তু আমি জানি না, এটা হয়তো ইট মাইট সাউন্ড লাইক এ কনস্পিরেসি থিওরি। কথা স্বীকার করতেছি, 10 বছর ধরে ভয়ে বাংলাদেশ যায় না। না, আমি তো সরকারি ভয়ের চাকরি করি, ব্যাপারই আছে, আমার কি কারণ হলো আমার কি ছুটির অভাব আছে নাকি? আমি হ্যাঁ, যথেষ্ট পরিমাণ ছুটি পাই, বাংলাদেশে যাই না কি জন্য? ভয়ে যাই না, কারণ আমার ফ্যামিলি আছে না, আমার কিছু হলে ফ্যামিলি বিপদে পড়ে যায়, রাইট? ঠিক। তো যেটা বলতেছিলাম যে এই গুরুত্বপূর্ণ, আমার কাছে এটা বিন্দু মাত্র কনস্পিরেসি না, আমি এটা টোটালি মনে করি, কারণ লাইক টু বি অনেস্ট, এটা $1 বিলিয়ন স্টেক ওদের কাছে। আমাদের মতো মানুষদের নিয়ে কি করার মতো আরো এরকম 15-20টা 100টা মানুষ চিন্তা করতেছে যে যে যাদের যোগ্যতা হয়তো আমাদের সমান বা আমার চেয়ে, যাদের এটা জব, যে তাদের চিন্তা করে বাইর করা যে হোয়াট কুড বি দ্য নেক্সট মুভ এবং এটার ডিটারেন্ট কি হবে, এই কারণে তারা ভালো মতো ক্ষমতা রাখতে পারতেছে। বিলিভ ইট অর নট, এটাই হইতেছে, তো তারা নিজে এই আরেকটা ইস্যুগুলো জিনিস নিয়ে তৈরি একটু করে। কথা বলবো। হ্যাঁ, আগে শেষ করি আমি তো। হ্যাঁ, ওই যেটা বলতেছিলাম যে অবভিয়াসলি এই যা এই ইসলামিস্ট ফেক ইসলামিস্ট গুলা, এই সরওয়ার, এই মাতাব, জাস্ট মানে এদের প্রপ আপ করা হয়েছে এই ইস্যুটাকে মানে মাডল করার জন্য এবং মানে এই করার জন্য। কারণ ব্যাপার হয়েছে যে আবেগের তো কোনো বিবেক নাই, ঠিক না? আবেগটারে এখন তোমার মবে তোমার পরিণত করা এবং মব দেখাইলে অলওয়েজ লাভের গুড় যাবে আওয়ামী লীগের ঘরে। সো অবভিয়াসলি দিস কাইন্ড অফ, দেখো এরকম নাস্তিক ইস্যু, হিন্দু হোক, তারপর তোমার এরকম মাইনরিটি হোক, অন্য কোনো তোমার এই সাংস্কৃতিক ইস্যু হোক, এই ধরনের কোনো ইস্যু না ইস্যু দিয়া অলওয়েজ মানে মেইন ব্যাপারটা হলো যে বাংলাদেশের মানুষ একদম ভয়ঙ্কর রকমের মৌলবাদী, ভয়ঙ্কর রকমের একটা জঙ্গি গোষ্ঠী। এবং বাংলাদেশের মানুষ টু বি অনেস্ট, এই যে মৌলবাদী যেগুলা এই এই ফাহামের পোস্টের মধ্যে গিয়া 1 লক্ষ, দেড় হাজার মানুষ এরকম হাহা দিছে বা এরকম যারা শত শত কমেন্ট করছে, এরকম বিশ্রী বিশ্রী কমেন্ট করছে, দিজ আর দ্য গয়েস, মানে এটা তো তারা দেখাই দিতেছে, মানুষ তো ভয় পাবে। ফাহাম আব্দুল সালাম হলো মানে একজন থট লিডার, ঠিক আছে, অথচ তার লিখতে কিন্তু সে ভয় পাবে যে কে, আমি এদের নিয়ে এত কিছু লিখতেছি অথচ আমার বিরুদ্ধেই তারা দাঁড়ায় গেল, মানে কি এটা মির্জা ভাই, একটা স্ক্যারি ব্যাপার। এরাই তো শাহবাগীদের কি বলে অ্যাসাইলামের ব্যবস্থা করে দিছে, রাইট? হুম, হ্যাঁ, এরা পুরা শাহবাগী গ্রুপটাকে অ্যাসাইলামের ব্যবস্থা এরা করে দিছে হুম, না? হুম, কোবাইলামু কাইটালামু স্ট্যাটাস দিচ্ছে, তারা নিয়ে এক্স্যাক্টলি। এম্বাসিতে দেখাইছে, এম্বাসি এবং খুব এটা তাড়াতাড়ি বার বুঝেও করে। না এই 20, 25, 30 বছর ধরে কি চলতেছে পৃথিবীতে, এটা কি তারা এখনো বুঝতে পারতেছে না যে কোন ভাবে তাদের মানে দেখা হয়? আমার আমার একটা একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে এই জিনিসটা বুঝতে শুরু হবে পলিটিশিয়ানরা কিভাবে এই ইস্যুগুলি ব্যবহার করে। তো আমেরিকাতে দুইটা পক্ষ আছে, প্রো লাইফ আর প্রো চয়েস। প্রো লাইফ যারা, তারা অ্যাবর্শন বিরোধী, আর তার মানে তারা লাইফের পক্ষে প্রো। আর প্রো চয়েস হলো গিয়ে যারা অ্যাবর্শনের পক্ষে, যে একজন মা যদি চায় সে বাচ্চা নিবে না, সে অ্যাবর্শন করতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো রিপাবলিকানরা হলো অ্যাবর্শন বিরোধী, তারা প্রো লাইফ, তারা লাইফের পক্ষে, তারা জীবনের পক্ষের মানুষ। এখন মজার জিনিস হলো, আহ আমি হিপোক্রেসিটা বলতেছি, যে তারা প্রো লাইফ, তারা চায় একটা জীবন যাতে অ্যাবর্ট না হয়ে যায়, অ্যাবর্শন করে যেন বাচ্চাটাকে নষ্ট না করা হয়। কিন্তু যখনই একজন প্রসূতি মা, একজন প্রেগনেন্ট মা অথবা একটা নিউবর্ন বেবির বিভিন্ন ধরনের নিউট্রিশনাল বেনিফিটস এর সুবিধা দেওয়ার জন্য কোনো আইন করা হয়, সেটার মধ্যে সবার আগে ভেটো দেয় রিপাবলিকানরা। হুম, তারা সবার আগে ভেটো দেয় যে একটা একটা গরিব মা, তার ইনকাম যদি এর নিচে থাকে, সে কিছু টাকা পাবে বাচ্চার এবং তার নিউট্রিশনের জন্য। কারণ একজন মার নিউট্রিশন, একজন প্রেগনেন্ট মহিলার নিউট্রিশনের উপর ডিপেন্ড করে তার আনবর্ন বেবিটা কতটা হেলথি হবে। এবং বাচ্চাটা জন্ম নেওয়ার পরেও যেহেতু মায়ের দুধ পান করে, সেই জন্য মায়ের হেলথের উপরও অনেকটা ডিপেন্ড করে যে এই বাচ্চাটা কতটা হেলথি ভাবে বড় হবে সার্টেন কয়েকটা বয়স পর্যন্ত। সো এই এই জন্য গভর্নমেন্ট মাঝে মাঝে লো ইনকাম মাদারদেরকে, কারণ সিঙ্গেল মাদার থাকে যাদের হাজবেন্ড সাথে থাকে না, তাদেরকে কিছু আর্থিক সুবিধা দিতে চায় যাতে তারা এবং তাদের বাচ্চারা কিছু নিউট্রিশনাল বেনিফিট পায়। তারা কিন্তু প্রো লাইফ, কিন্তু লাইফটা দুনিয়াতে চলে আসার পর তাদেরকে সাপোর্ট করার ব্যাপারে তাদের সামান্যতম কোনো মাথা ব্যথা নেই। উল্টা তারা যত রকমের বাধা দেওয়া সম্ভব একটার পর একটা দিয়ে যায়। আমি এই কথাটা বলতেছি প্রো লাইফ প্রো চয়েসের গন্ডগোল দিয়ে গ্যাঞ্জাম হিসেবে না, আমি এই কথাটা বলতেছি, এইটাই হলো পলিটিশিয়ানদের কাজ। তারা যুগে যুগে দেশে দেশে মানুষজনকে বেকুব বানায়। আর এটা আমাদের দায়িত্ব সেলফ এডুকেট হওয়া, আর এই বেকুবটা না হওয়া। এখন আমরা যদি বেকুব হইতে চাই, আমরা যদি এক পায়ে দাঁড়ায় থাকি যে ভাই কে আছেন, কিভাবে আমাকে বেকুব বানাবেন, তাহলে তো বেকুব বানানোর লোকের অভাবও হবে না। প্রত্যেকটা আমার রাস্তা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে দুই কান দুই দুই চিল নিয়ে যাওয়ার পরও তৃতীয় চিলের পিছনে তৃতীয় কানের জন্য দৌড়াবো আমরা।
বেসিক্যালি তাই দেখতেছি চারপাশে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই। ঠিক আছে, আজকে শেষ করে দিই। সাফায়েত, উই হ্যাঁ, হ্যাভ তো একটু আহ, মির্জা ভাই, রাশেদ ভাই, আপনাদের দুইজনকেই অনেক ধন্যবাদ। আমরা আপনাদের দুজনের কাছ থেকেই দেশের এবং বিদেশের বিভিন্ন পার্সপেক্টিভে আমরা আপনাদের ইনপুট গুলা শুনলাম। আশা করি এই অনুষ্ঠানটা বা এই আলোচনাটা যারা দেখছেন বা দেখবেন, আহ, আপনারা হয়তো এখান থেকে আপনাদের নিজেদের অনেক রকমের ইনপুট বা আপনারা অ্যানালাইসিস আপনাদের হয়তো আহ, করতে আপনাদের সুবিধা হবে। আমাদের আমরা তিনজন যে আলোচনাটা করলাম, এই আলোচনার সাথে আম, কোনো পয়েন্টের সাথে যদি আপনাদের কোনো রকমের আপত্তি বা দ্বিমত থাকে, অবশ্যই সেটা আমরা উই উড অলওয়েজ ওয়েলকাম যে আপনারা সেটা আমাদেরকে জানান, আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। অথবা যদি আপনারা এর সাথে আরো কিছু আপনারা অ্যাড করতে চান, সেটাও আমাদেরকে জানান। বা এই এই ব্যাপারে যদি আপনারা ভবিষ্যতে আরো ফার্দার অন্য আরো কোনো টপিকে আপনারা যদি বা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা যদি আমাদের আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে জানান। আমরা অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলো কভার করতে। তো আজকের জন্য আমরা এখানেই থামছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।